আগের এপিসোডে আমরা দেখেছিলাম হিজু নিজের বাবার কাছে ইয়ানকে সেভ করার জন্য আইডিয়া চাইতে আসে, কারণ এখন হিজুর মাথায় কোনো রকম আইডিয়াই আসছিল না। ও নিজের বাবার কাছে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে। হিজুর বাবা এতে কিছুটা অবাক হয়, কারণ হিজু কখনোই তার কাছে এমনভাবে রিকোয়েস্ট করেনি। তো তিনি বলে, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, মানে প্রিন্সকে ডিভোর্স দিয়ে দাও, কেননা এখন ইয়ানের একমাত্র দুর্বলতা তুমি যদি ওর পাশে থাকো তাহলে ও কারোর সাথেই ফাইট ব্যাক করতে পারবে না। তবে তুমি যদি ওকে ডিভোর্স দিয়ে দাও এবং ওর পাশ থেকে সরে যাও, তাহলে ওর আর দুর্বলতা বলতে কিছুই থাকবে না এবং ও সেই সময় নিজের ফাইট নিজেই করতে পারবে। এটা শুনে হিজুর তো আরও বেশি কান্না আসতে থাকে। হিজু ওর বাবার কাছ থেকে এই আইডিয়া বাদে অন্য একটি আইডিয়া চাওয়ার জন্য কথা ঘুরিয়ে বলে, আমি প্রথমে চেয়েছিলাম ইয়ানকে সেভ করতে, কিন্তু এখন আমি নিজেকে সেভ করতে চাই, এজন্য আপনি আমাকে একটি আইডিয়া দিন। হিজুর বাবা এতে আবারও বলে, ওকে ডিভোর্স দিয়ে দাও, ইয়ানকে ডিভোর্স দেওয়াই একমাত্র উপায়, তাহলেই তোমাদের জীবনটা আবারও আগের মতো হয়ে যাবে। আর যদি তোমরা একসাথে থাকো তাহলে কেউই নিজেদের ফাইট করতে পারবে না। হিজুর বাবা তো এইগুলো বলেই হিজুকে বোঝাতে থাকে। এবার হিজুর কাছেও মনে হয় ওর বাবা ঠিকই বলছে। তো এরপর হিজু ফিরে আসে। ম্যাডাম চই ওকে জানায় ইয়ান ওর জন্য অপেক্ষা করছে। এতে হিজু ভিতরে গিয়ে ইয়ানকে জড়িয়ে ধরে আর বলে, হানি চলো আমরা ডিভোর্স নিয়ে নিই। ইয়ান এতে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, এসব তুমি কি বলছো? হিজু বলে, আমি যা বলছি ঠিকই বলছি, আমাদের এই অবস্থায় এখন ডিভোর্স নিয়ে নেওয়া উচিত, কারণ এটাই সঠিক সময় আমাদের আলাদা হওয়ার। ইয়ান জিজ্ঞেস করে, আমি কি কোনো ভুল করেছি যার জন্য তুমি এমন কথা বলছো? হিজু বলে, না, তুমি ভুল করনি, বরং আমরা দুজনেই ভুল করেছি। আর এখন আমি এসব কিছু বন্ধ করে নিজের ভুলটা শুধরে নিতে চাইছি, তাই আমাদের ডিভোর্স নেওয়া উচিত। ইয়ান বলে, নিশ্চয়ই তোমাকে রাজমাতা কিছু বলেছে, তাই না? হিজু এবার রেগে যায় আর বলে, তোমার কি মনে হয় যে রাজমাতা কিছু বলবে আর আমি সেই ভয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেব? আমি ভয় পাওয়ার মেয়ে না, কারণ আমার কোনো সম্মানই নেই, তাহলে আমি ভয় পেয়ে কি করব? ইয়ান আরও কিছু বলতে যাবে, হিজু ওকে থামিয়ে দেয় এবং বলে, আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধুমাত্র পাওয়ার এবং সম্মান পাওয়ার জন্য, কিন্তু এখন দেখো তুমি তো নিজের পাওয়ারও লস করে ফেলেছো, তোমার কাছে কোনো পাওয়ার নেই, তাহলে তুমি আমার জন্য কি করবে? এজন্যই আমি তোমার থেকে আলাদা হয়ে যেতে চাচ্ছি। তাছাড়া তুমি আমাকে বলেছিলে যে তুমি কখনোই আমাকে জোর করে নিজের সাথে বেঁধে রাখবে না। হিজু এগুলো বলছিল ইয়ানকে কষ্ট দেওয়ার জন্য, যাতে ইয়ানোকে ভুলে যায়। তবে তারপরও ইয়ানোকে বলে, আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো, যে কোনো মূল্যে। তবে হিজু ওকে মানা করে দেয়। এবার ইয়ানো অনেক বেশি কষ্ট পেয়ে বাইরে বেরিয়ে আসে আর ম্যাডাম চোয়ের সাথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ইয়ান নিজের ভাইয়ের প্যালেসের সামনে চলে আসে। ওর ভাই মারা যাওয়ার পরে এই প্যালেসটা একেবারেই ফাঁকা পড়ে আছে। ইয়ান ম্যাডাম চইকে বলে, আমি কিছুক্ষণ একা কাটাতে চাই, তাই আপনি এখন এখান থেকে চলে যান। ম্যাডাম চই এতে সেখান থেকে চলে যায়। ইয়ানের পরে ওর ভাইয়ের প্যালেসে যায় এবং সেখানে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং অনেক অঝরে কান্না করতে শুরু করে। কিছুক্ষণ পরে ইয়ান কিছুটা শান্ত হয়ে সেখানে বসে এবং অতীতের কথা মনে করতে থাকে। সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখতে পাই ইয়ান নিজের ভাইয়ের সাথে কথা বলতে আসে এবং বলে, রাজমাতা সবসময় মনমরা হয়ে থাকে, আপনার মনে হয় না যে আপনার তার সাথে একটু সময় কাটানো উচিত? যতই হোক এই প্যালেসের ভিতরে রাজমাতার একমাত্র ভরসা তো আপনিই। এটা শুনে ওর ভাই তাচ্ছিল্য করে বলে, ও আমাকে ভরসা করে, কিন্তু আমার মতে ও কখনোই আমাকে ভরসা করেনি। এর থেকে ভালো হবে ওর মতো থাক, আমি আমার মতো থাকি, এটাই আমাদের জন্য ভালো হবে। ইয়ান বলে, আপনি তো কাপুরুষের মতো কথা বলছেন। এতে ওর ভাই হাসে আর বলে, ধরে নাও সেটাই। আমি দোয়া করি যেন আমার মতো অবস্থায় তোমাকে কখনো পড়তে না হয়। ইয়ান বলে, আপনাকে চিন্তা করতে হবে না, আমি আপনার মতো কখনোই হব না। বর্তমানে আসলে দেখা যায় এসব কিছু ভেবে ইয়ান অনেক বেশি কষ্ট পাচ্ছিল। ইয়ান বুঝতে পারে সেই সময় ওর ভাইয়েরও কতটা কষ্ট হয়েছিল, আর আজ ও নিজেও এমন পরিস্থিতিতে পড়ে ওর ভাইয়ের কষ্টটা অনুভব করতে পারছে। পরের দিন সকাল সকাল হিজু চলে আসে ইয়ানের সাথে দেখা করতে আর জিজ্ঞেস করে, তুমি কি সারা রাত জেগে কাজ করো? ইয়ান বলে, তুমি এখানে কি বলতে এসেছো সেটা বলো। হিজু এতে সরাসরি বলে, আমি আমাদের ডিভোর্সের বিষয়টা নিয়ে কাউন্সিল হলে সবার সাথে কথা বলতে চাই। চিন্তা করো না, ডিভোর্সের কথা আমি নিজে থেকেই সবাইকে জানাবো, এতে তোমাকে কোনো সমস্যায় পড়তে হবে না। ইয়ান কিছুক্ষণ ভাবে আর বলে, চলো ঠিক আছে, এখনই যাব। অন্যদিকে হেজং কিছুতেই ডিভোর্সের কথাটা মেনে নিতে পারছিল না।
ও চৈহুনকে বলতে থাকে আমাদেরকে কিছু একটা করতে হবে। চৈহুন মন খারাপ করে বলে আমরা আর কি করতে পারি। হেজং এতে রেগে যায়। হেজং বলে হিজু যখন থেকে ওর বাবার সাথে দেখা করে এসেছে তখন থেকেই ও কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আমার মনে হয় ওর বাবাই ওকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করছে। তুমি তো ওর সাথে গিয়েছিলে, বলো ওখানে ওর বাবা ওকে কি বলেছিল। চৈহুন এতে ভাবে হিজু যখন বাবার সাথে কথা বলে বাড়ি ফিরছিল তখন ও চৈহুনকে জানায় আমি ইয়ানকে ডিভোর্স দিচ্ছি। এটা শুনে চৈহুন তো অবাক হয়ে যায়। হিজু ওকে বলে এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, এটাই একমাত্র উপায় ইয়ানকে সেফ রাখার। হিজু চৈহুনকে এই বিষয়ে অন্য কারোর কাছে বলতে নিষেধ করে দেয়, যার কারণে চৈহুন হেজংকে কিছুই জানায় না এবং মিথ্যা বলে যে হিজুর বাবা শুধু ওকে বকার জন্যই ওখানে ডেকেছিল, এছাড়া আর কিছুই না। হেজং এখানে আর কিছু বলতে যাবে তার আগে ওর কল চলে আসে, যার কারণে ও সাইডে চলে যায়। চৈহুন একটু হাঁপ ছেড়ে বাঁচে, কারণ হেজংয়ের কাছে এত বড় মিথ্যা বলা ওর কাছে তো এত সহজ কাজও ছিল না। অন্যদিকে এরা কাউন্সিল হলে চলে আসে, তবে ওদেরকে কাউন্সিল হলে দেখে গংসুন একদমই খুশি হয় না। আর কিছু বলতেই যাবে তার আগেই হিজু ওকে থামিয়ে দেয় এবং সরাসরি মুর্দা কথায় আসে। হিজু বলে আমরা ডিভোর্স নিতে চাচ্ছি। সবাই এটা শুনে অবাক হয়ে যায়। হিজু বলে অবাক হওয়ার কিছুই নেই, আমরা এখন ডিভোর্স নিচ্ছি, এটাই শেষ কথা। আর তাছাড়া সবাই জানে আমি নিজের স্ট্যাটাস হাই করার জন্য ইয়ানকে কন্ট্রাক্টে বিয়ে করেছিলাম। আমি সেই যাকে কিং ইউনের বার্থডেতে আগুন লাগার জন্য প্রধান সাসপেক্ট হিসেবে ধরা হয়েছিল, আর বিয়ের দিনও আমাকে বিষ দেওয়া হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমি চাই নতুন করে এই সব ঘটনার ইনভেস্টিগেশন করা হোক। এসব বলে হিজু ডঙ্গুকে বলে আমাকে এখন রাজপরিবার থেকে বিতাড়িত করা হোক, কারণ এমনিতেও কদিন পরে আমাদের ডিভোর্স তো হয়েই যাচ্ছে, তাহলে আমি লিগালি তো আর রাজপরিবারের কোনো সদস্য থাকবো না। আর তুমি তাড়াতাড়ি সব কিছুর ইনভেস্টিগেশন করার ব্যবস্থা করো। ডঙ্গু বলে কিন্তু রাজার আদেশ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। হিজু বলে তবে আমি তো এখন রাজপরিবারের কোনো সদস্য নই, আমাকে বিষ দেওয়ার কেস ইনভেস্টিগেশন করতে তো আর রাজার পারমিশন লাগবে না। এখান থেকে প্রমাণ হয়ে যাবে যে আমার ওই বিষক্রিয়ার ঘটনায় ইয়ানের কোনো দোষ ছিল না এবং আসল দোষীও সামনে আসবে। অন্যদিকে আমরা তেজু এবং দায়ংকে দেখতে পাই যারা ক্যাসেল গ্রুপে আসে। তবে তেজু এখানে অনেকটা নার্ভাস ছিল, কারণ হিজু ওকে বলেছে আজকে সমস্ত মিডিয়ার সামনে ওকে একটি কনফারেন্স করতে হবে, যেখানে হিজু এবং ইয়ানের কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে ও সমস্ত কিছু পরিষ্কার করবে। দায়ং এখানে ওকে অল দ্য বেস্ট বলে। তো তেজু কিছুটা নার্ভাস হলেও অনেকটা সাহস নিয়েই সামনের দিকে এগিয়ে যায়। সমস্ত মিডিয়ার লোকেরা ওকে ঘিরে ফেলে এবং একের পর এক প্রশ্ন করতেই থাকে যে হিজু এবং ইয়ানের কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়ে সিয়াং পরিবার কি আগে থেকেই সব কিছু জানতো নাকি তারা কিছুই জানতো না। এবার একসাথে এতগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে তেজু তো দিশেহারা হয়ে যায় এবং সবাইকে চুপ করতে বলে আর বলে আমি একে একে সবার প্রশ্নের উত্তর দেব। তবে তার মধ্যে থেকে একটি মেয়ে রিপোর্টার প্রশ্ন করে ওঠে আমি শুনেছি মিস হিজু নাকি বিয়ের দিন সিম্প্যাথি পাওয়ার জন্য অসুস্থ হওয়ার মিথ্যা নাটক করেছিল। এবার নিজের বোনের সম্পর্কে এসব শুনে তেজুর তো বেশ রাগ হয়। তেজু কিছুটা দাঁত কামড়ে বলে আপনাদের কি মনে হয় হিজুর বিয়ে তো প্রিন্স ইয়ানের সাথে হয়েছিল, তাহলে সমস্ত ওয়ার্ল্ডই তোর পায়ের নিচে, তাহলে ও কেন মিথ্যা সিম্প্যাথি পাওয়ার জন্য বিষ খেয়ে নাটক করতে যাবে। অন্যদিকে হিজু সবাইকে বলে ইনভেস্টিগেশনের কাজ শুরু করতে, আর আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের ওই বিষয়টা আমাদের সিয়ং পরিবারই সামলে নেবে, মানে আমার ভাই তেজুই সামলে নেবে। এতে করে ইয়ানের বিরুদ্ধে যে সকল কথা উঠছে সেগুলোও বন্ধ হয়ে যাবে, তাহলে ইয়ানকে আর রিজেন্ট পদ থেকে পদত্যাগ করতে হবে না। স্বাভাবিকভাবেই গংসুনের তো হিজুর এ সকল কথা একদমই ভালো লাগছিল না। ও হিজুকে বলে তোমার কি মনে হয় যে বিষয়টাকে এত সহজেই ধামাচাপা দেওয়া যাবে। হিজু ওনাকে থামিয়ে বলে আমাদের বিয়েতে কিন্তু অনেক টাকা খরচ হয়েছিল, যা সবার ধারণারও বাইরে। তো ওই টাকার অ্যামাউন্টটাও যদি সবাইকে বলা হয় তাহলে সবাই তো এটা বিশ্বাসই করবে না যে আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলাম। সবাই এটাকে সত্যি ম্যারেজ হিসেবেই ধরে নেবে আর বাকিটা আমার ভাই সামলে নেবে। তো এদিকে দেখা যায় সত্যি সত্যি তেজু তো অনেক ভালোভাবেই সবকিছু সামলে নিচ্ছে। আসলে সত্যি বলতে গেলে তেজুকে আমি একটু বোকাশোকাই ভেবেছিলাম, তবে বোনের বিষয়ে ও কিন্তু ভালোই সেন্সিটিভ আছে। তেজু সবাইকে হিজু এবং ইয়ানের ম্যারেজ কন্ট্রাক্টটা দেখায় এবং বলে এটা নিয়েই তো কথা উঠছে। আর সত্যি বলতে যখন হিজু এবং ইয়ানের রিলেশনশিপ স্ক্যান্ডালটা ভাইরাল হয়েছিল তখন আমরা নিজেও সেটা বিশ্বাস করিনি এবং হিজুকে বলেছিলাম
যে ও সব কিছুতে কান না দিয়ে যেন ও নিজের কাজে মনোযোগ দেয়। তবে যত সময় যেতে থাকে আমরা বুঝতে পারি হিজু এবং ইয়ান একে অপরকে পাগলের মতো ভালোবাসে। তাই আমরা ঠিক করি ওদের বিয়ে দেব। আর রইল বাকি এই কন্ট্রাক্টের কথা। এই কন্ট্রাক্ট তো আমি ওদেরকে রিকোয়েস্ট করে বানিয়েছিলাম। হ্যাঁ, আমার জন্য এই কন্ট্রাক্টটা ওরা বানিয়েছিল। এটা শুনে সমস্ত মিডিয়ার লোকেরা তো অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তেজু কেন এরকম কন্ট্রাক্ট বানাতে গেল। উত্তরে তেজু বলে, কারণ আজকালকার ভালোবাসা তো একেবারে ঠুনকো। আজকালকার ছেলে মেয়েরা খুব সহজেই একে অপরের প্রেমে পড়ে এবং খুব সহজেই ব্রেকআপ করে নেয়। তো যেহেতু ওদের বিয়েটা হবে, কিন্তু রাজপরিবারে তো ডিভোর্স নেওয়ার নিয়ম নেই। এই সমস্ত কথা মাথায় রেখেই আমি ওদেরকে এই কন্ট্রাক্টটা বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলাম, যাতে করে ভবিষ্যতে যদি কখনো ওদের সম্পর্কের অবনতি ঘটে তাহলে খুব সহজেই যেন আমি আমার বোনকে ডিভোর্স করিয়ে ওই সম্পর্ক থেকে বের করে আনতে পারি। তো এক কথায় বলতে গেলে আমি একজন দায়িত্ববান ভাইয়ের মতো চিন্তা ভাবনা করেই নিজের বোনের জন্য এসব কিছু করেছিলাম। তবে আমি তো ভুলে গিয়েছিলাম যে এই সামান্য বিষয়টাকে তিল থেকে তাল বানানো তো আপনাদের মিডিয়ার লোকেদের কাছে একেবারে বা হাতের খেলা। তেজুর এই সমস্ত কথা তো মিডিয়ার লোকেরা একের পর এক নিউজে ছাড়তে থাকে এবং মুহূর্তের মধ্যেই সেটা ভাইরাল হয়ে যায়। তেজু এরপর সকল প্রশ্নের উত্তর দিয়ে সেখান থেকে নেমে আসে ফুল কনফিডেন্সের সাথে। দায়ং খুশি হয়ে বলে, তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো। হিজুর পিআর টিমও তো এই নিউজ নিয়েই কাজ করতে থাকে এবং সমস্ত দিকে নিউজ ছড়িয়ে পড়ে, যার কারণে হিজু এবং ইয়ানের কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল সেটা কিছুটা শান্ত হয়। ম্যাডাম চুই সহ বাকি সার্ভেন্টরা এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলাবলি করতে থাকে, আমরা ঠিকই জানতাম যে ইয়ান এবং হিজু একে অপরকে অনেক বেশি ভালোবাসে, শুধু শুধু ওদেরকে ফাঁসানো হচ্ছিল। অন্যদিকে হিজু তো সমস্ত সমস্যার সমাধান করার উপায় বলে দিয়েছিল সবাইকে। হিজু বলে, যেহেতু সমস্ত উপায় আমি বলে দিয়েছি তাই এখন আর ইয়ানকে রিজেন্ট পদ থেকে পদত্যাগ করতে হবে না। তবে গংসুন এতে একেবারেই খুশি ছিল না, কারণ এটাই একমাত্র উপায় ছিল ইয়ানকে ক্ষমতা থেকে সরানোর। গংসুনের বিরোধিতা করতে গেলে হিজু ওনার কথাই কান দেয় না। তখনই সেখানে কিং ইউনের কিছু ইউনাকরা চলে আসে, সাথে এখানে একটা রয়্যাল ডিক্রিও নিয়ে এসেছিল। ওনারা বলে এই রয়্যাল ডিক্রি হচ্ছে ইয়ানের জন্য। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। ইয়ানেতে কাল রাতের কথা ভাবতে থাকে, যখন ও নিজের ভাইয়ের প্যালেসে বসেছিল। ও নিজের ভাইয়ের কথা ভেবে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপরও নিজেকে সামলে একটা ড্রয়ারের দিকে এগিয়ে যায়। যে ড্রয়ারটা খুললে আমরা দেখতে পাই তার ভিতরে ইয়ানের ভাইয়ের ড্রাগন রোব মানে রাজার যে পোশাক সেটা রাখা ছিল। ইয়ান সেদিকে তাকিয়ে থাকে এবং এরপরই ইয়ান চলে আসে ইউনের সাথে দেখা করতে। তবে ইউন তখন ঘুমাচ্ছিল, তাই ইউনের ন্যানি ইয়ানকে ভিতরে ঢুকতে দিতে চায় না। তবে তখন ইউন ভিতর থেকে বলে ওঠে, আঙ্কেলকে ভিতরে আসতে দাও। ইয়ান এতে ভেতরে চলে যায় এবং সরাসরি ইউনকে বলে, আমি এখানে আজ আপনার কাছ থেকে আমার রাজ সিংহাসন, আমার মুকুট ফেরত চাইতে এসেছি। তো সিন এখানেই কাট হয়। বর্তমানে ইয়ানের জন্য রয়্যাল ডিক্রি এসেছিল। ইউনাক সেই রয়্যাল ডিক্রি পড়ে শোনাতে থাকে। আর এই রয়্যাল ডিক্রি অন্য কোনো রয়্যাল ডিক্রি নয়, বরং ইয়ানের ভাইয়ের রেখে যাওয়া সেই ডিক্রিটা, যেখানে ইয়ানের ভাই পদত্যাগ করার সাথে সাথে ইয়ানকে রাজা বানানোর ঘোষণা দিয়ে গিয়েছিল। সাথে এখানে কিং ইউনও নিজে থেকে সেই ডিক্রির উপরে নিজের সিল মেরে দেয়, কারণ ও চায় যাতে ওর আঙ্কেল ইয়ানই রাজা হয়। তো এসব কিছু শুনে গংসুন কিছুতেই নিজের কানকে বিশ্বাস করতে পারে না। ও কিছুতেই এটা মানতে চায় না আর বলে, আমি এক্ষুনি ইউনের সাথে যেয়ে কথা বলবো। এটা বলে গংসুন যেতে গেলে ইয়ান তাকে থামায় এবং বলে, আপনি কি রয়্যাল কমান্ডকে অস্বীকার করতে চাইছেন? এটা শুনে গংসুন চুপ হয়ে যায়, কারণ রয়্যাল কমান্ড অস্বীকার করার ক্ষমতা তার নেই। ইয়ানের পরে সেখান থেকে বেরিয়ে আসে। হিজুও তখন ওর পিছু পিছু চলে আসে ওর সাথে কথা বলার জন্য। তবে ইয়ান ওর উপরে রেগেছিল আর হিজুও কোন মুখে ওর সাথে কথা বলবে সেটাই বুঝতে পারছিল না। ইয়ান সরাসরি হিজুকে জিজ্ঞেস করে, তুমি ওই ডিভোর্সের কথা আমাকে বলেছিলে যাতে আমাকে সেভ করতে পারো, তাই তো? হিজু এতে কিছু বলতে যাবে, তবে ইয়ান ওকে থামিয়ে দেয় আর বলে, পাওয়ার চলে গেছে, এর জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে। এটা শুনে আমার ততটাও কষ্ট হয়নি। তবে যখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে বাঁচানোর জন্য আমাকে ছেড়ে দিতে চেয়েছো, তবে একবারও বিশ্বাস করে আমাকে সব কথা খুলে বলোনি, তখন আমি তার থেকেও বেশি কষ্ট পেয়েছি। তুমি আসলেই আমাকে বিশ্বাস করো না। এগুলো বলে ইয়ান সেখান থেকে রেগে চলে যায়
হিজুও আর ওকে আটকাতে পারে না। অন্যদিকে রাজমাতার দাসী তো তাকে সবকিছু খুলে বলে, যেটাতে রাজমাতা তো রাগে পাগলই হয়ে যায় আর চিৎকার করতে থাকে। দাসী ওনাকে শান্ত হতে বলে আর বলে যে প্রিন্স ইয়ান রাজা হতে অস্বীকার করেছে। তবে তারপরও রাজমাতা শান্ত হতে পারে না। ইয়ান শুধু ভাব দেখিয়ে একবার রাজা হওয়া থেকে অস্বীকার করেছে, কিন্তু যখন ওকে 3বার এবার বলা হবে তখন ও নিশ্চয়ই রাজা হতে রাজি হয়ে যাবে। রাজমাতা এবার ইউনের উপরে অনেক বেশি রেগে যায় এবং ইউনের কাছে যেতে যায়। এদিকে ইউনও জানতো যে এই সময় ওর সাথে কি হতে চলেছে। রাজমাতা এখনই চলে আসবে, তাই ও দরজার সামনে বিভিন্ন ভারী জিনিস নিয়ে রাখতে থাকে যাতে রাজমাতা ভেতরে ঢুকতে না পারে। এর মধ্যেই রাজমাতা সেখানে এসে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। ইউনের সময় এতটাই আতঙ্কে পড়ে যায় যে ওর নিজের বাবার মৃত্যুর ঘটনার কথা মনে পড়তে থাকে। রাজমাতা ভিতরে ঢোকার জন্য আরও জোর করতে থাকে। তবে তখন ইউনের ন্যানি ওনাকে বাধা দেয় এবং বলে কিং ইউনের আদেশ আছে যে ভেতরে এখন কেউ যেতে পারবে না। রাজমাতা এতে প্রচণ্ড রেগে যায় এবং বলে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। উত্তরে ন্যানি বলে আমি হচ্ছি কিং ইউনের ন্যানি, তাই রাজার আদেশই আমার কাছে সবার আগে, আর উনি ভেতরে কাউকে যেতে নিষেধ করেছে, তাই আমি এখান থেকে সরতে পারবো না। রাজমাতা এতে রেগে যায় আর বলে ঠিক আছে, রয়্যাল কমান্ড তো আমি নিজেও অস্বীকার করতে পারি না, তবে যদি এখন তোমার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে ইউন নিশ্চয়ই ঘরে চুপচাপ বসে থাকবে না এবং ওকে বাইরে বের হতেই হবে। এমন সময় সেখানে ডঙ্গু চলে আসে। ডঙ্গু এখানে রাজমাতার সাথে কিছু কথা বলতে এসেছিল, তাই রাজমাতা শান্ত হয়ে ওকে নিয়ে কথা বলার জন্য চলে যায়। ডঙ্গু এখানে অনেক বেশি শান্ত ছিল, যেন কিছু হয়নি। রাজমাতা এতে রেগে জিজ্ঞেস করে মনে হচ্ছে আমি একাই যে এই বিষয়টা নিয়ে চিন্তায় আছি। ডঙ্গু শান্তভাবে বলে চিন্তা করার কোনো দরকার নেই। প্রিন্স ইয়ান এমনিতেও ফর্মালিটি দেখিয়ে একবার রাজা হওয়া থেকে রিজেক্ট করে দিয়েছে, এখনও 2বার তাকে রাজা হওয়ার জন্য জিজ্ঞেস করা হবে। 3বারের বার সে নিশ্চয়ই রাজি হবে, কিন্তু তার আগে আমাদেরকে কিছু একটা করতে হবে। হয় প্রিন্স ইয়ানকে কোনোভাবে সরাতে হবে, না হলে কিং ইউনকে বোঝাতে হবে এবং তাকে রাজি করাতে হবে যাতে সে রাজার পদ না ছাড়ে। আমার তোমার উপরে ভরসা আছে, তবে তুমি তো জানোই যদি কোনোভাবে ইয়ান রাজা হয়ে যায় তাহলে হিজো কিন্তু একেবারের জন্য ওরই হয়ে যাবে, তখন তুমিও আর হিজোকে পাবে না। ডঙ্গু বলে বিয়ের দিন হিজোকে ডিগোশিন ওষুধের ওভারডোজ দেওয়ার ওই কেসটা আমি এখনও নিজের হাতে হোল্ড করে রেখেছি। রাজমাতা এতে অবাক হয় আর বলে কিন্তু তুমি তো বলেছিলে এই কেস নিয়ে আর কখনোই কথা তুলবে না। ডঙ্গু বলে হ্যাঁ বলেছিলাম, কিন্তু তার আগে আমি আমার জিনিসটা তো ঠিক মতো বুঝে নিই। আগে আপনি আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দেবেন, তারপরে আমি আপনার কাজের বিষয়ে ভেবে দেখব। রাজমাতা বলে তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? ডঙ্গু বলে কিছুটা সেরকমই ভেবে নিন। অন্যদিকে হিজু তো ইয়ানকে নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল, সাথে ওই ইয়ানের বলা কথাগুলো ভেবে অনেকটা ভেঙে পড়ে। তখন হেজং সেখানে আসলে হেজংয়ের থেকে হিজু জানতে পারে যে এই অবস্থায় ইয়ান নাকি বাইরে গিয়েছে, সাথে কোনো রয়্যাল গার্ডও যায়নি। এটাতে হিজু তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ ইয়ান যখন শুধুমাত্র প্রিন্স ছিল তখনই তো সবাই ওকে মারার জন্য উঠে পড়ে লাগতো, কিন্তু এখন তো ওর রাজা হওয়ার সম্ভাবনা হয়েছে, তার মানে ওর বিপদ আরও বেড়ে গিয়েছে। হিজু তো ইয়ানের এরকম খামখেয়ালির জন্য অনেক বেশি চিন্তায় পড়ে যায়। ওদিকে দেখা যায় ইয়ান ফুল স্পিডে গাড়ি চালিয়ে যেতে থাকে এবং একটা ব্রিজের পাশে এসে সেখানে দাঁড়িয়ে হিজুর কথা মনে করতে থাকে। ইয়ান জীবনে যে সাপোর্টটা অন্য কারোর কাছ থেকে পায়নি সেটা হিজু থেকে পেয়েছিল, এগুলো ভেবেই ও অনেক বেশি মন খারাপ করতে থাকে। অন্যদিকে হিজুও তো ইয়ানের জন্য চিন্তায় শেষ হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে ও বসেই কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে হেজংয়ের কাছ থেকে চৈহুন যখন জানতে পারে ইয়ান কোনো রয়্যাল গার্ড ছাড়াই একা একা বাইরে গিয়েছে, তখন ও তো তাড়াতাড়ি ইয়ানকে খুঁজতে যেতে চায়। তবে হেজং ওকে মানা করে আর বলে আমি জানি ইয়ান কোথায় আছে, তাই ওনাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আসলে ইয়ান এখন নিজের প্রাইভেট প্যালেসে গিয়ে রুমের দরজা আটকে বসেছিল, যেটা হেজং একটা গার্ডের কাছ থেকে জানতে পেরেছে। তো এরপর হেজং চৈহুনকে নিয়ে একটা নদীর পাশে চলে আসে। দুজনে এখানে একটা অ্যালকোহলের ক্যান খেতে থাকে। হেজং অ্যালকোহল খেতে খেতে বলে আমার এটা পছন্দ হয়েছে। চৈহুন বলে আমারও পছন্দ হয়েছে। হেজং একটু মজা করে জিজ্ঞেস করে কি পছন্দ হয়েছে।
এই নদীটা অ্যালকোহল নাকি আমাকে? এটা শুনে জয়হুন তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। জয়হুন লজ্জা পেয়ে বলে, এমনিতেও আমার তো সবকিছুই পছন্দ, তাহলে তোমাকেও পছন্দ, এটা ধরেই নিতে পারো। ওদিকে হিজু ইয়ানের জন্য চিন্তা করতে করতে শেষই হয়ে যাচ্ছিল। তখনই সেখানে ম্যাডাম চই চলে আসে। ম্যাডাম চইও বুঝতে পারে ওদের বিষয়টা আর বলে, জানো প্রিন্স ইয়ানকে আমি সেদিন অনেক খুশি দেখেছিলাম, যেদিন তোমরা এই দেয়াল টপকে একে অপরকে কিস করেছিলে, একে অপরের সাথে দেখা করেছিলে। প্রিন্স ইয়ান এখানে নিজের মধুময় স্মৃতিগুলো এই দেয়ালের পাশেই গেঁথে রেখেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। এরপর কিন্তু তুমি ইয়ানের সাথে দেখা করতে যেতে পারবে না। হিজু এতে খুশি হয়ে যায় আর বুঝতে পারে ম্যাডাম চই ওকে ইয়ানের কাছে যেতে বলছে। হিজু বলে, কিন্তু যদি কেউ আমার বিষয়ে জিজ্ঞেস করে? ম্যাডাম চই বলে, চিন্তা করো না, আমি তাদেরকে সামলে নেব। এতে হিজু দৌড়াতে থাকে ইয়ানের কাছে যাওয়ার জন্য এবং গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণের মধ্যেই হিজু ইয়ানের কাছে পৌঁছে যায়। ইয়ান ওকে দেখে অবাক হয়ে যায় আর বলে, আমি তো আমার গার্ডকে দিয়ে বলিয়েছিলাম যে আমি কাল আসব, তাহলে তুমি আবার আসতে গেলে কেন? হিজু এর কোনো উত্তর না দিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ইয়ান আরও অবাক হয়ে যায়। তবে হিজু ওকে গিয়ে জড়িয়ে ধরে। ইয়ান বলে, আমি এবার সত্যিই কনফিউশনে পড়ে যাচ্ছি। হিজু বলে, তুমি কনফিউশনে পড়ছো না, কারণ তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে পছন্দ করতাম। আর তুমি এটাও জানো যে আমি তোমাকে প্রোটেক্ট করার জন্যই ডিভোর্স নিতে চেয়েছিলাম। এটা বলেই হিজু ওকে সরাসরি কিস করে দেয়। এবার ইয়ানও নিজেকে সামলাতে পারে না। ইয়ান বলে, আমিও তোমাকে ভালোবাসি। এটা বলে ও হিজুকে কিস করতে থাকে। দুজনের মধ্যে এখানে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায় এবং ওরা একে অপরের সাথে নাইট স্পেন্ড করে নেয়। মানে এখানে ওদের বাসর রাতটা কমপ্লিট হয়ে যায়। পরের দিন সকালে হিজুর ঘুম ভাঙলে ইয়ান ওর পাশে আসে। হিজুকে চিন্তিত দেখে ইয়ান জিজ্ঞেস করে, তুমি কি দুঃস্বপ্ন দেখেছো? হিজু বলে, না। ইয়ান বলে, আমাকে প্যালেসে ডাকা হয়েছে, কারণ আমাকে আবারও রয়্যাল ডিগ্রি শোনানো হবে রাজা হওয়ার জন্য। হিজু বলে, তুমি কি এবারও সেই রয়্যাল ডিগ্রি রিজেক্ট করে দেবে? ইয়ান বলে, হ্যাঁ, নিয়ম অনুযায়ী রাজা হওয়ার এই ডিগ্রি 3 বারের মতো রিজেক্ট করতে হয় ফর্মালিটি মেনটেন করার জন্য, আর পরের বার অ্যাকসেপ্ট করতে হয়। হিজু বলে, তুমি এসব কিছু কিংকে প্রোটেক্ট করার জন্য করছো? ইয়ান বলে, না, আমি কিংকে প্রোটেক্ট করার জন্য নয়, বরং আমার ভাতিজাকে প্রোটেক্ট করার জন্য করছি। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে গেলে দেখতে পাই ওই দিনের ওই ঝগড়াঝাটি শুনে ইয়ান নিজের প্যালেসে ফিরে আসে, যেখানে ম্যাডাম চই ওর জন্য একটা বাক্স নিয়ে আসে আর বলে যে আপনার ভাই মানে রাজা আপনার জন্য নিজে থেকে এই জামাটা বানিয়ে পাঠিয়েছে। ইয়ান এতে সেই বাক্স খুলে জামাটা দেখতে পাই। আসলে এটা একটা ড্রাগন রব ছিল, মানে রাজার পোশাক। ইয়ান খুব ভালো করেই বুঝতে পারে যে ওর ভাই ওকে রাজা বানানোর জন্য এই পোশাকটা পাঠিয়েছে। ইয়ানের এতে নিজের ভাইয়ের প্রতি প্রচণ্ড ঘৃণা হয়, কারণ ইয়ান নিজে কখনো রাজা হতে চায় না। তখনই জয়হুন এসে জানায় যে মহলে আগুন লেগেছে এবং সেই আগুনে ইয়ানের ভাই মারা গিয়েছে পুড়ে। যেটা শোনা মাত্রই ইয়ান তো দৌড়ে যায় এবং ততক্ষণে ইয়ানের ভাইয়ের লাশ তো বের করে আনা হয়েছিল। এটা দেখে ইয়ান তো বুঝতে পারে ও নিজের ভাইকে রক্ষা করতে পারেনি। ইয়ান সেখানেই প্রতিজ্ঞা করে ও নিজের ভাইকে রক্ষা করতে পারেনি তাতে কি হয়েছে, নিজের ভাতিজাকে সবসময় রক্ষা করে যাবে। এটা বলে ও ইউনকে খুঁজতে থাকে। সিন বর্তমানে আসে, যেখানে ইয়ান তো প্রায় কান্নাই করে ফেলছিল। ইয়ান বলে, সেদিন থেকেই আমার মৃত ভাইয়ের ইচ্ছা পূরণ করার জন্যই আমি রাজা হতে চাচ্ছি, কারণ আমি রাজা হলে আমার ভাতিজাকে, তোমাকে, সবাইকে রক্ষা করতে পারবো। ইয়ান বলে, কিন্তু মাঝে মাঝে আমি কনফিউশনে পড়ে যাচ্ছি যে আমি সত্যি কি তোমাদেরকে রক্ষা করার জন্য রাজা হতে চাচ্ছি নাকি লোভে পড়ে রাজা হতে চাচ্ছি। এগুলো বলে ইয়ান তো প্রায় কান্না করেই দিচ্ছিল। তখন হিজু ওকে বোঝায়, যাই হয়ে যাক না কেন আমি তোমার পাশে আছি, তাই ভয় পাওয়ার দরকার নেই। তো এদিকে দেখা যায় রাজপ্রাসাদের সামনে এখনও মানুষজন ইয়ান এবং হিজুর বিরুদ্ধে প্রোটেস্ট করেই যাচ্ছে এবং ওদেরকে রাজপরিবার থেকে বের করে দেওয়ার জন্য বলছে। এমন সময় হিজু এবং ইয়ান রাজপ্রাসাদে পৌঁছে যায়। ম্যাডাম চই এসে ইয়ানকে বলে, রাজমাতা আপনার সাথে দেখা করতে চেয়েছে। এতে তখনই ইয়ান রাজমাতার সাথে কথা বলতে যায়। রাজমাতা ইয়ানকে বলে, তুমি কি করে নিজের ভাতিজার সাথে এমন করতে পারো, কি করে ওর এত বড় সর্বনাশ করতে পারছো? আমি চাই তুমি রাজা হওয়ার এই ডিগ্রিটা বাতিল করে দাও। তবে ইয়ান এতে মানা করে দেয় আর বলে, আমি যা কিছু করছি আমার ভাতিজার কথা চিন্তা করেই করছি। তাছাড়া আমার ভাতিজাকে ওই রাজ সিংহাসনে বসিয়ে আপনি ওকে নিজের পাপেটের মতো
নিজের পুতুলের মতো নাচাচ্ছেন। ওইটুকু বাচ্চার উপরে কীরকম মানসিক প্রেশার পড়ে তার সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? রাজমাতা এই কথা শুনে অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি নিশ্চয়ই ইউনের সামনে ওই সব কথা বলে ওর ব্রেনটাকে ওয়াশ করিয়েছো আর নিজের রাজা হওয়ার রাস্তাটা ক্লিয়ার করে নিয়েছো। ওকে পুতুল হিসেবে আমি নয় বরং তুমি ব্যবহার করছো। ইয়ান বলে, হ্যাঁ আপনি সেটাই ধরে নিন, আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। আর এখন যে কোনো ব্যক্তিরই ইউনের কাছে যেতে গেলে প্রথমে আমার মুখোমুখি হতে হবে। এটা শুনে রাজমাতার রেগে ইয়ান বলে চিৎকার করে ওঠে। তবে ইয়ান এতে একদমই পাত্তা দেয় না। রাজমাতা এতে কান্না করতে করতে ওর কাছে যায় এবং কান্না করে ইয়ানকে ধরে জিজ্ঞেস করে, কেন এখন এসব কিছু করছো? হঠাৎ করে কেন তুমি রাজা হতে চাইছো? সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখতে পাই যে রাজমাতাও যখন রয়্যাল একাডেমিতে পড়তো তখন ইয়ানের সাথে ওনার সম্পর্কটা বেশ ভালোই ছিল। তখন ওর বাবা ওকে গংসুনকে ডেকে পাঠায় আর ইয়ানের ভাইয়ের ছবি দিয়ে বলে, তোমাকে ভবিষ্যতে একেই বিয়ে করতে হবে এবং রাজ্যের রানী হতে হবে। তখন থেকেই রাজমাতার একমাত্র লক্ষ্য হয়ে যায় রানী হওয়ার। তো ইয়ানের ভাইয়ের ওই ছবি নিয়ে রয়্যাল একাডেমির একটা ব্যালকনিতে দাঁড়িয়ে রাজমাতা যখন এসব কিছু ভাবছিল তখন ইয়ান সেখানে আসে এবং দুজনকে দেখে অনেক খুশি হয়ে যায়। বর্তমানে এসব কিছু ভেবে রাজমাতা তো কান্না করতে থাকে আর বলে, আগে আমাদের সম্পর্কটা কত বেশি ভালো ছিল, তাহলে তুমি কেন এখন এমন করছো? তবে ইয়ান তার কথায় কোনো পাত্তা না দিয়ে কোর্ট লেডি ইমকে ডাকে এবং তাকে সামলাতে বলে সেখান থেকে চলে যায়। রাজমাতা এতে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। তখন গংসুন তাকে কল করে জিজ্ঞেস করে, তো তুমি কি করতে পেরেছো? সব কিছু কি সামলাতে পেরেছো? রাজমাতা এতে তাকে সব কিছু বলে যে আমি কিছুই করতে পারিনি। এসব কিছুতে রাজমাতা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, তাই এসব বিষয়ে কথা বলারও ইচ্ছে তার ছিল না। গংসুন বলে, ঠিক আছে, এখন তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু ইউন এবং নিজের খেয়াল রাখো, বাকিটা আমি দেখে নেব। রাজমাতা জিজ্ঞেস করে, আপনি আবার নতুন কি প্ল্যান করছেন? গংসুন বলে, ঠিক সময় আসলেই দেখতে পাবে। এটা বলে সে ফোন কেটে দেয়। তখন আমরা দেখতে পাই ফোন কাটার সাথে সাথে সেখানে ডংও এসে হাজির হয়। তো এই দুই শয়তানকে একসাথে দেখে বোঝাই যাচ্ছে এরা কোনো না কোনো খিচুড়ি অবশ্যই পাকাচ্ছে। পরের দিন দেখা যায় ইয়ান নিজের ভাইয়ের দেওয়া সেই পোশাকটা পরে রেডি হচ্ছে। আসলে আজকেও ওকে রাজা হওয়ার জন্য রয়্যাল ডিগ্রি শোনানো হবে। হিজু তো এখানে ইয়ানের জন্য অনেক বেশি খুশি ছিল। হিজু চিনতে পারে যে এটাই হলো সেই ড্রেস যেটা ও কিং ইউনের বার্থডেতে পরেছিল। জয় জানায় প্রিন্স ইয়ান এই ড্রেসটা অনেক পছন্দ করে কারণ এটা তার ভাই তাকে দিয়েছিল। ততক্ষণে হেজং সেখানে পৌঁছে যায় এবং ইয়ানকে বলে ভেতরে যাওয়ার সময় হয়ে গেছে। আসলে ইয়ান একাই যাবে ভেতরে রয়্যাল ডিগ্রি শুনতে এবং ওদেরকে বাইরে অপেক্ষা করতে হবে। হিজু তখন ইয়ানের একেবারে কাছে যায় এবং বলে, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি, ভেতরে যাও। এতে ইয়ান সেখান থেকে চলে যায় এবং ওরা বাইরে অপেক্ষা করে। অন্যদিকে ইউন কয়দিন ধরে রাজমাতার ভয়ে ঘরবন্দি হয়ে থাকলেও এখন সাহস করে রাজমাতার কাছে আসে। রাজমাতা ওকে বলে, যদি তুমি ঠিক করেই থাকো যে আমার কথা মানবে না তাহলে আমার সাথে কথা বলার দরকার নেই, এখান থেকে চলে যাও। ইউন রাজমাতাকে বোঝানোর চেষ্টা করে, তবে রাজমাতা রেগে গিয়ে ইউনকে ধমক দেয় আর বলে, তোমার রাজা হওয়াটা তোমার বাবার শেষ ইচ্ছা ছিল, যেটাও তুমি পূরণ করতে পারলে না, তুমি কি করে যোগ্য হবে? রাজমাতার বকা শুনে ইউন কান্না করে দেয় এবং কাঁদতে কাঁদতে বলে, বাবা যেদিন মারা গিয়েছিল সেদিন আমি আপনার আর বাবার সমস্ত কথা শুনে ফেলেছি, যে বাবা আমাকে নয় বরং আমার আঙ্কেলকে রাজা বানাতে চেয়েছিল। এটা শুনে রাজমাতা হতভম্ব হয়ে যায়। সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় যেদিন ইয়ানের ভাই মারা গিয়েছিল সেদিনই রাজমাতা ইউনকে জোর করে রাজা হওয়ার জন্য রাজি করাচ্ছিল। ইউন কিছুতেই রাজি হতে চাচ্ছিল না। তবে রাজমাতা ওকে বলে, এটাই তোমার বাবার শেষ ইচ্ছা ছিল, তাই নিজের বাবার শেষ ইচ্ছা পূরণ করতে হলে তোমাকে অবশ্যই রাজা হতে হবে। এবার যেহেতু ইউন সব কিছু শুনেই ফেলেছিল তাই রাজমাতা বুঝতে পারে যে উনি নিজের সন্তানের কাছে একটা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছে আর একজন মা হিসেবে এটা অনেক বড় লজ্জার বিষয় ছিল। তারপরও ইউন তার কাছে এসে কান্না করতে করতে বলে, আমি সত্যি সরি, আমি সত্যি অনেক সরি যে আমি আপনার কথায় অমান্য করেছি, আপনার কথা মানিনি। ইউনকে এভাবে কাঁদতে দেখে রাজমাতা অনেকটা নরম হয়ে যায় এবং ইউনকে জড়িয়ে ধরে। তো এর পরপরই রাজমাতা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। ডঙ্গুর বলা কথাগুলো ভাবতে থাকে, নিজের বাবার বলা কথাগুলো ভাবতে থাকে এবং ইয়ানের বলা কথাগুলো ভাবতে থাকে। সব কিছুর মধ্যে রাজমাতা একটা গোলক ধাঁধায় পড়ে গিয়েছিল যে এখন তিনি কোন দিকে যাবে।
আর কী বা করবে, কার কথা শুনবে। অনেক ভাবনা চিন্তা করার পরে রাজমাতা ইয়ানকে মেসেজ করে আর বলে কাউন্সিল হলে আসতে। হেজং এটা ইয়ানকে জানায়। ইয়ান এতে অবাক হয়ে বলে রাজমাতা আবার কি কথা বলার জন্য ডাকলো। অন্যদিকে দেখা যায় রাজমাতা নিজের দাসীকে ডেকে পাঠায় এবং বলে যে মেয়েটাকে আমি লুকিয়ে রেখেছিলাম তাকে আমার দরকার, তাকে আমার কাছে নিয়ে আসো। সিনেখানে কাট হলে আমরা হিজুকে দেখতে পাই যে জয়হুনকে জিজ্ঞেস করে আমি যদি রানী হই তাহলে নিশ্চয়ই লোকজন আমাকে পছন্দ করবে না, তাই না? জয়হুন বলে কার এত সাহস যে রানীকে পছন্দ করবে না। হিজু খুব ভালো করেই বুঝতে পারে যে জয়হুন ওকে পাম দেওয়ার জন্য এসব কথা বলছে, তাই ও জয়হুনকে বলে অন্তত হেজং আমাকে সত্যি কথা বলতো সব সময়, এরকম পাম দিত না। এটা শুনে জয়হুনের মুখ বাংলার পাস হয়ে যায় এবং ও সত্যি সত্যি বলে যে কেউ সত্যি আপনাকে পছন্দ করবে না। হিজু এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। এরপর হিজু তেজুকে কল করে। তেজু তো অনেক ফ্লেক্স নিতে থাকে এবং বলে তো তোমার প্ল্যান অনুযায়ী কি আমি দ্বিতীয় স্টেপ নেব? বাবা কিন্তু অলরেডি হসপিটালে চলে গেছে। হিজু বলে এর কোনো দরকার নেই, এখন আপাতত আমরা চুপ থাকবো আর আমি এক্ষুনি তোমার সাথে কথা বলতে আসছি। এটা বলে হিজু বের হয় তেজুর সাথে দেখা করার জন্য। তখনই পথে ওর সাথে গংসুনের দেখা হয়ে যায়। গংসুন ওকে গ্রিট করে, তবে হিজু তাকে বেশি একটা পাত্তা দেয় না। আর যেতেই যাবে তখনই আকাশে অনেক বড় একটা ধোঁয়ার কুণ্ডলী দেখতে পায়। মূলত কাউন্সিল হলে আগুন লেগেছিল, যেটা দেখে হিজু তো অনেক চিন্তায় পড়ে যায়। যদিও হিজু জানতো না যে ইয়ান কাউন্সিল হলেই আছে, তো হিজু সহ সবাই তাড়াতাড়ি সেখানে যায়। তবে সেখানে যেতেই হিজু যখন হেজংকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। যদি হেজং এখানে থাকে তাহলে ইয়ান কোথায়? হেজং তো এখানে পুরোপুরি হতবাক অবস্থায় ছিল। হিজু হেজংকে জিজ্ঞেস করে ইয়ান কোথায়। হেজং বলে ইয়ান তো কাউন্সিল হলের ভিতরে ছিল। এটা শোনা মাত্রই হিজুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হিজু বুঝতে পারে না যে কি করবে এখন। তো এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। দেখা হবে পরের পার্টে।